প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি চিরায়ত তড়িৎগতিবিদ্যার আজকের আলোচনাতে। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমাদের এই অধ্যায় মূলত ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় সূত্র রয়েছে বা সমীকরণ রয়েছে, এগুলার যে বিস্তারিত বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় সূত্র রয়েছে সেটি তোমরা অনার্স দ্বিতীয় বর্ষ তড়িৎবিদ্যা এবং চৌম্বকত্ব থেকে শিখে এসেছো। এখানে সেটার কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় থাকবে এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় সূত্র প্রতিপাদন এটাও তোমরা দ্বিতীয় বর্ষে দেখে আসছিলে। তারপরে এখানে আমরা আবার একবার করাচ্ছি, কারণ এখান থেকে আমরা পরবর্তীতে এই বিষয়গুলোতে যাব। এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় সমীকরণ রয়েছে চারটি। এই চারটি তোমাদের একটা প্রশ্ন আছে, এটা খুব একটা মানে অনেক আগে আসছিল প্রশ্নটা। সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় যে সমীকরণ বা এটাকে ক্ষেত্র সমীকরণ বলা হয়, এই সমীকরণের ব্যবকলনীয় রূপ এটি লেখো এবং এটা কোথা থেকে আসছে বা কোন সম্পর্ক থেকে এই সমীকরণগুলো পাওয়া যায় এটা ব্যাখ্যা করো। এই টাইপের একটা প্রশ্ন আসে, এটা খ বিভাগের জন্য। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকেই শুরু করি। দেখো, এখানে আমি ম্যাক্সওয়েলের যে চারটি সমীকরণ রয়েছে, চারটি সমীকরণ লিখেছি। প্রথমটা হচ্ছে ন্যাবলা বা ডেল ডট ডি ভেক্টর, এদের ডট প্রোডাক্ট এটা ইজ ইকুয়াল টু হচ্ছে র। তো দেখো, এগুলো আমরা আগেই পড়ে আসছি। আগের অধ্যায়ে প্রথম দিকে অধ্যায়ে আমরা পড়ে এসেছিলাম ডি হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর এবং র হচ্ছে এখানে চার্জ ঘনত্ব বা এটা মুক্ত চার্জ ঘনত্ব, অ্যাকচুয়ালি এখানে ফ্রি চার্জ ডেনসিটি বলা হয় এটাকে। তো এই ডেল ডট নেবলা ডট ডি এইটা মান হবে আমার র, এবং এখানে রটা হচ্ছে মুক্ত চার্জ ঘনত্ব বা ফ্রি চার্জ ডেনসিটি বলা হয়। তো এই সূত্রটা গসের যে সূত্র রয়েছে স্থির তড়িৎ ক্ষেত্রে স্ট্যাটিস্টিক স্থির তড়িৎ ক্ষেত্রে যে গসের সূত্র আমরা পাইছিলাম, এই গসের সূত্রেরই বর্ধিত রূপ আমরা প্রতিপাদন করার সময় বিষয়গুলো দেখব। তো এরপর দেখো 2 নাম্বার আছে হচ্ছে ডেল ডট ভি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা এখানে আমার বি হচ্ছে চুম্বক আবেশ ভেক্টর বলা হয়। হ্যাঁ, চুম্বক আবেশ ভেক্টর এর সাথে নেবলার ডট প্রোডাক্ট হচ্ছে কত? 0। ওকে, সো এইটাও গসের সূত্রেরই বর্ধিত রূপ। এখানে আমাদের গসের যে সূত্র রয়েছে এটাই, এই দুইটা মূলত গসের সূত্র প্রয়োগের ফলে আমরা পাই। গসের সূত্র সরাসরি এইটা হয়, আর গসের সূত্র প্রয়োগ করে আমরা এই সূত্রটা ওখান থেকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ। এবার হচ্ছে আমার 3 নম্বর যে সমীকরণ ম্যাক্সওয়েলের স্থির তড়িৎ ক্ষেত্রের জন্য বা ক্ষেত্র সমীকরণ যেটা বলা হয়, সেটা হচ্ছে ডেল ক্রস ই। ই হচ্ছে এখানে আমাদের তড়িৎ ক্ষেত্র বোঝায়, হ্যাঁ, এবং বি হচ্ছে চুম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ ভেক্টর যেটাই হোক। তো এই ডেল ক্রস ই দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল টি, অর্থাৎ সময় সাপেক্ষে আমার ওই চুম্বক আবেশ ভেক্টরকে একবার যদি আমরা অন্তরীকরণ করি, সেটা যে ঋণাত্মক মান সেটা হবে কি তড়িৎ ক্ষেত্রের নেবলার সাপেক্ষে ক্রস প্রোডাক্টের ইকুয়াল। এবং 4 নম্বর সমীকরণটা এখানে হচ্ছে চুম্বক ক্ষেত্র, এখানে একটা তড়িৎ ক্ষেত্র ই আর এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, যে হচ্ছে প্রবাহ ঘনত্ব বলা হয়। তো এই হচ্ছে এটা ডেলটা জানাই, এটা হচ্ছে লেন্জের এবং আবেশের সূত্র যেটা, সেটার বর্ধিত রূপ আর কি। তো আমাদের এই 4টা সমীকরণ, এটা জাস্ট আমরা এমনি পিডিএফটা নিবা, আমাদের পিডিএফটা দেওয়াই হয়েছে। পিডিএফ থেকে জাস্ট এটা সিম্পল একটু পড়লেই পারবা, খুব একটা কঠিন এটা না আর কি। বিষয়গুলো একটু পড়বা, এটা তোমাদের হচ্ছে পরবর্তীতেও লাগবে, পাশাপাশি এটা আবার কিন্তু পরীক্ষাতেও আসতে পারে। তো আমরা এই পর্যায়ে আমাদের আসলে স্থির তড়িৎ ক্ষেত্রে যে ব্যবকলনের সমীকরণ আছে, এটা 4টা সমীকরণকেই প্রতিপাদন করতে বলে, এটা গ বিভাগের জন্য আসে। তো আমরা এইটা এক পর্বে শেষ করা যাচ্ছে না, কাজে আমরা এখানে 2টা বা একটা প্রতিপাদন দেখব, পরের ক্লাসে আমরা বাকি প্রতিপাদনগুলো দেখব। সো তোমরা দেখতে থাকো। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা স্টোকস তোমার ম্যাক্সওয়েলের যে সমীকরণগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে প্রতিপাদন করব। তার আগে আমরা প্রথমটা এখানে প্রতিপাদন করতেছি। আমাদের যে প্রথম সমীকরণ ছিল সেটা হচ্ছে ডেল ডট ডি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু র। এখানে র ছিল কিন্তু আমার মুক্ত বা ফ্রি চার্জ ডেনসিটি বা মুক্ত চার্জ ঘনত্ব বলা হয়। এখন এটা প্রমাণ করতে গিয়ে আমরা কিছু বিষয় বিবেচনায় নিয়েছি, যেমন তড়িৎ মাধ্যমে ভি আয়তন, আমরা একটা ভি আয়তন, একটা নির্দিষ্ট আয়তন নিচ্ছি, সেটা হচ্ছে ভি আয়তন, এবং এই ভি আয়তনকে যে পৃষ্ঠটা আবদ্ধ করে রেখেছে সেই পৃষ্ঠটা হচ্ছে আমার এস। তাহলে আমরা এস পৃষ্ঠ বা এস তল দ্বারা আবদ্ধ ভি আয়তন বিবেচনা করছি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা গসের সূত্র প্রয়োগ করি, গসের সূত্র অনুসারে আমরা জানি কি যে আমার
তড়িৎ ক্ষেত্রটাকে আমার কি করতে হবে, ক্ষেত্র সমাকলন করতে হবে। ক্ষেত্র সমাকলন করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার চার্জ ডেনসিটি, মানে সেটা হচ্ছে চার্জ ডিভাইডেড হচ্ছে ইপসাইলন নট, অর্থাৎ কিউ ডিভাইড ইপসাইলন নট। এটা তোমরা আগের ক্লাসে দেখে আসছো, দ্বিতীয় বর্ষেও পড়ে আসছো। তো এটা হচ্ছে আমরা গসের সূত্র যে গাণিতিক রূপ সেটা আমরা লিখছি 1 নম্বরে। ওকে, এইবার দেখো আমরা পরাবিদ্যুৎ মাধ্যম বিবেচনা করছি। পরাবিদ্যুৎ মাধ্যমের ক্ষেত্রে যে চার্জ ঘনত্ব, এটা কিন্তু দুইটা চার্জ ঘনত্ব হয়, দুই ধরনের চার্জ ঘনত্ব হয়। একটা হচ্ছে তার মুক্ত পৃষ্ঠ চার্জ ঘনত্ব, আর একটা হচ্ছে তার মেরুবর্তী চার্জ ঘনত্ব বা আবিষ্টতার কারণে বা পোলারাইজেশনের কারণে যে চার্জ ঘনত্ব সেটা। তাহলে যখন কোনো পরাবিদ্যুৎ মাধ্যম বিবেচনা নেওয়া হয় সেখানে আমরা দুই ধরনের চার্জ ঘনত্ব পাই। এটা তোমরা দ্বিতীয় বর্ষে পড়ে আসছিলা, মনে আছে কিনা আমি তারপর আবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা মেরুবর্তী বা যখন কোনো পরাবিদ্যুৎ মাধ্যম বিবেচনায় নিব, সেখানে মেরুবর্তী চার্জ বা পোলারাইজেশন চার্জ থাকে, তার কারণে একটা পোলারাইজেশন চার্জ ডেনসিটি বা মেরুবর্তী বা তোমার হচ্ছে যেটাকে বলা হয় পোলারাইজেশন চার্জ ঘনত্ব, এটা পাওয়া যাবে। আরেকটা আমার ফ্রি চার্জ ঘনত্ব বা মুক্ত চার্জ ঘনত্ব পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে একটা মেরুবর্তী বা একটা পোলারাইজেশন মাধ্যম বা একটা পরাবিদ্যুৎ মাধ্যম যদি বিবেচনায় নেই, সেখানে কিন্তু আমরা চার্জ ঘনত্ব দুইটা হচ্ছে, একটা হচ্ছে মুক্ত চার্জ ঘনত্ব আর একটা হচ্ছে আবিষ্ট বা মেরুবর্তী চার্জ ঘনত্ব। তাহলে এই ক্ষেত্রে মোট চার্জ আসলে কত হবে, দুইটা চার্জ ঘনত্বের সমষ্টি। আচ্ছা, তাহলে দেখো আমরা জানি কি যে কিউ চার্জ কত হয়, চার্জ কিউ হয় হচ্ছে ইন্টিগ্রেশন অফ, যদি ভি আয়তনের কথা চিন্তা করি আমরা, তাহলে চার্জ ঘনত্ব যদি হয় র ডিভি। তো এটা হচ্ছে আমার চার্জের পরিমাণ। বাট এই ক্ষেত্রে আমার চার্জ ডেনসিটি কিন্তু দুইটা থাকছে, একটা হচ্ছে মুক্ত চার্জ ঘনত্ব আর একটা হচ্ছে আমার মেরুবর্তী চার্জ ঘনত্ব। তাহলে মোট চার্জ ঘনত্বটা হবে কত, চার্জ ঘনত্ব হবে হচ্ছে র প্লাস র পি, দ্যাট মিনস পোলারাইজেশন চার্জ ডেনসিটি আর ফ্রি চার্জ ডেনসিটি। সো এই ক্ষেত্রে আমার চার্জের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ রো প্লাস র পি ডিভি। সো এটা আমরা পাইলাম। এখন এই কিউ এর মানটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, এই পাশে পাচ্ছি হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ds that is equal to, আমরা 1 upon epsilon নটটাকে কমন রাখছি, তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ রো প্লাস রো অফ পি ডিভি। নাও আমাদের যে বিষয়টা প্রবলেম হচ্ছে এখানে, সেটি হচ্ছে আমাদের এক পাশে আছে হচ্ছে আমার ভলিউম ইন্টিগ্রেশন আয়তন সমাকলন, অন্য পাশে আছে আমার হচ্ছে ক্ষেত্র সমাকলন। তো এই যে ক্ষেত্র সমাকলন আছে, ক্ষেত্র সমাকলনটাকেও আমাদের আয়তন সমাকলনে রূপান্তর করব। তো তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা অনার্স প্রথম বর্ষে বলবিদ্যাতে পড়ে আসছিলা গসের ডাইভারজেন্স উপপাদ্য এবং স্টোকসের যে উপপাদ্য। হ্যাঁ, গসের ডাইভারজেন্স এবং স্টোকসের যে উপপাদ্য, এই দুটো উপপাদ্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। তো তোমরা তখন কিভাবে পড়ছিলে আমি ঠিক জানি না, তবে তোমরা মাথায় রাখবো অনেক ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টোকসের এবং গসের ডাইভারজেন্স উপপাদ্যকে ইউজ করে থাকবো। তো এখানে আমার ক্ষেত্র সমাকলন আছে, ক্ষেত্র সমাকলনটাকে আমার আয়তন সমাকলনে কনভার্ট করতে হবে। তো ক্ষেত্র সমাকলনকে আয়তন সমাকলনের সাথে সম্পর্ক আছে সেটা হচ্ছে গসের ডাইভারজেন্স উপপাদ্য। আমরা যদি ক্ষেত্র সমাকলনটাকে আয়তন সমাকলনে রূপান্তর করি, সেই ক্ষেত্রে আমরা গসের ডাইভারজেন্স উপপাদ্য ইউজ করব। আবার আয়তন সমাকলনকে যদি ক্ষেত্র সমাকলনে রূপান্তর করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা গসের ডাইভারজেন্স উপপাদ্যকে ইউজ করব। তাহলে এখানে আমরা এই পাশে যদি গসের ডাইভারজেন্স প্রয়োগ করি, তাহলে কত হবে, ডেল ডট ই ডিভি। তাহলে আমার এটা ভলিউম ইন্টিগ্রেশনে চলে গেছে। দেখো এখানে কিন্তু ভি দিলে দেওয়া যায়, না দিলে না দেওয়া যায়। এই যেহেতু ড্রাইভার হচ্ছে আমার ভি, তাহলে এটা দ্বারা কিন্তু ভলিউম ইন্টিগ্রেশনই বোঝাচ্ছে। তাহলে এই পাশে 1 upon ইপসিলন নট, এখানে আছে কত, রো আর রো পি। আচ্ছা, আমরা পোলারাইজেশন চার্জ ডেনসিটি যেটা র পি, এটার মান আমরা জানি হচ্ছে মাইনাস ডেল অফ পি ভেক্টর। এখানে পি হচ্ছে পোলারাইজেশন ভেক্টর বলা হয়। তো দেখো, তাহলে আমরা এই র পি এর মানটা যদি এখানে বসাই দেই এখান থেকে নিয়ে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ডেল অফ পি ভেক্টর ভলিউম ইন্টিগ্রেশন। সো দেখো আমরা এখন এখান থেকে একটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের দুই পাশে এখন ভলিউম ইন্টিগ্রেশন হয়েছে, এটাকে ভেঙে লিখে জাস্ট। আচ্ছা, ইপসিলন নটটা ভাগ আকার আছে, এই পাশে নিয়ে আসলে এটা গুণ আকার আসবে। তাহলে আমরা পাবো হচ্ছে যে ভলিউম ইন্টিগ্রেশন অফ ডেল, আচ্ছা আমরা ডেলটা, আচ্ছা ডেল এখানে ইপসিলন নট ই ডিভি
আর এই পাশে তাহলে থাকছে হচ্ছে, আমরা এটাকে ভেঙে ভেঙে যদি লিখি আলাদা করে, তাহলে আমরা কীভাবে দেখো, আমরা এই এটার ইন্টিগ্রেশনটাকে দুটাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখি, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে অফ ডিভি, আর এখানে মাইনাস ভলিউম ইন্টিগ্রেশন অফ ডেল পি অফ ডিভি। সো দেখো এখন আমরা এটাকে যদি এক পাশে পার করে একটু কমন নেই, তাহলে কি দাঁড়ায়, আমরা টোটালটাকে এক পাশে পার করে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা ডেলটাকে কমন যদি নেই, তাহলে এখান থেকে হচ্ছে ইপসাইলন নট ই ভেক্টর, আর এই ডেল এটাকে যদি এই পাশে নিয়ে আসা হয় ডেল পি, তাহলে আমরা ডেলকে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, পোলারাইজেশন ভেক্টর পি, ভলিউম ইন্টিগ্রেশন অফ ডিভি, আর এই পাশে থাকছে ভলিউম ইন্টিগ্রেশন অফ ডিভি। আচ্ছা, তাহলে এখন এই উভয় পক্ষে দেখো সেম দুই পাশেই ভলিউম ইন্টিগ্রেশন আছে। আমরা এই ক্ষেত্রে কিন্তু কোনো নির্ধারিত আয়তন বিবেচনায় নেই নাই, নির্দিষ্ট কোনো আয়তন বিবেচনায় যদি না নেই, এই আয়তনটা যদি অনির্দিষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা ইন্টিগ্রেশন করতেছি, এটা সকল আয়তনের জন্য সত্য বিবেচনা করে নেওয়া হচ্ছে। তাহলে যেহেতু আয়তনটাকে আমরা অনির্দিষ্ট বিবেচনা করে নিচ্ছি, তাহলে আমরা চাইলে উভয় পক্ষ থেকে ভলিউম ইন্টিগ্রেশনটাকে বা আয়তন সমাকলনটাকে উঠাই দিতে পারি। তাহলে থাকে কত, ডেল অফ ইপসাইলন নট পি ভেক্টর, আর এই পাশে আছে হচ্ছে আমার এখন দেখো আমরা তড়িৎ সরণ ভেক্টরের সমীকরণ দেখছি, অনার্স দ্বিতীয় বর্ষেও ছিল, আবার এখানে আমরা আগের ক্লাসে দেখে আসছি তড়িৎ সরণ ভেক্টর ডি দ্যাট ইজ ইকুয়াল টু ইপসাইলন নট ই প্লাস পোলারাইজেশন ভেক্টর পি। সো আমরা এইটুকুর মান এখানে বসায় দিতে পারি ডি ভেক্টর দ্বারা। তো আমরা যদি এখানে ডি ভেক্টর মান বসায় দিই, তাহলে ডেল অফ ডি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু সো এইটাই কিন্তু আমাদের ম্যাক্সওয়েলের যে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ, তার প্রথম সমীকরণটা। তো এইটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তড়িৎ ক্ষেত্রের প্রথম সমীকরণ। এর আরেকটা সমীকরণ আমরা এই ক্লাসে প্রতিপাদন করব, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ ক্ষেত্রের দ্বিতীয় সমীকরণ। সো তোমরা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই পর্যায়ে আমরা ম্যাক্সওয়েলের যে তড়িৎ ক্ষেত্রের দ্বিতীয় সমীকরণ আছে সেটি প্রতিপাদন করবো। এটা খুবই ইজি একটা আর কি। তো দেখো এখানে আমাদের দ্বিতীয় সমীকরণটা প্রতিপাদন করতে গিয়ে আমরা ম্যাক্সওয়েলের এই তোমার হচ্ছে গসের সূত্র প্রয়োগ করবে এখানে। কিন্তু কীভাবে দেখো একটু, সেটা হচ্ছে যে আমরা কোন একটা আবদ্ধ ক্ষেত্র বা একটা আবদ্ধ পৃষ্ঠ যদি আমরা কল্পনা করি, সে আবদ্ধ পৃষ্ঠের ভিতরে যে পরিমাণ চুম্বক বলরেখা বা ক্ষেত্ররেখা ওটার ভিতরে প্রবেশ করে, ঠিক সেই পরিমাণ ক্ষেত্ররেখা কিন্তু বের হয়েছে যদি ক্ষেত্রটা আবদ্ধ হয়। এখানে বলছে কি, কোনো আবদ্ধ পৃষ্ঠতলে প্রবেশকারী চুম্বক ক্ষেত্ররেখা উক্ত পৃষ্ঠ ত্যাগকারী ক্ষেত্ররেখার সমান, অর্থাৎ কোন একটা আবদ্ধ পৃষ্ঠতলে যেই পরিমাণ চুম্বক ক্ষেত্ররেখা প্রবেশ করে, ঠিক সেই পরিমাণ চুম্বক ক্ষেত্ররেখা কিন্তু এখান থেকে ত্যাগ করে তার ভিতর থেকে। তাহলে এটা যদি একটা আবদ্ধ পৃষ্ঠতল হয়, তাহলে এখানে যেই পরিমাণ প্রবেশ করছে সেই পরিমাণ ত্যাগ করছে, তাহলে এটা চুম্বক ফ্লাক্স কিন্তু কী হবে বলতো, শূন্য হবে, কারণ এখানে তো কোনোটা অবশিষ্ট থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এই লাইনটুকু লিখবা, লিখে আমরা কী পাবো, লিখবো যে চুম্বক ফ্লাক্সটা হবে হচ্ছে শূন্য। আর চুম্বক ফ্লাক্স শূন্য মানে বিডিএস, এটা হবে কত, শূন্য। তাহলে দেখো চুম্বক ফ্লাক্স শূন্য, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, বা আমরা এটাকে আচ্ছা 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিচ্ছি। এবার দেখো আমাদের এটাকে আয়তন সমাকলনে যদি আমরা কনভার্ট করি, আমাদের যেহেতু এই রূপ আছে, এখানে একটা বি এর সাথে ডেল নিয়ে আসতে হচ্ছে, সেই জন্য ডেল নিয়ে আসতে হলে আয়তন সমাকলনে রূপান্তর করবো আমরা। তো আয়তন সমাকলন রূপান্তরের জন্য আমরা আগেই দেখলাম আগের অংশে যে এখানে আমরা আয়তন ক্ষেত্র সমাকলনকে তল সমাকলনকে যখন আয়তন সমাকলনে নিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে সেটাতে আমরা গসের সূত্র প্রয়োগ করতেছি। তো গসের ডাইভারজেন্স উপপাদ্য যদি এখানে আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেক্ষেত্রে পাবো হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন অফ, এখানে ভি লিখলেও হয় না লিখলে হয়, সেটা হচ্ছে ডেল অফ বি ডিভি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন, এখন এখানে কী করলাম, গসের উপপাদ্য প্রয়োগ করলাম, বা এখানে আমরা লিখে দিতে পারি যে ক্ষেত্র সমাকলন বা তল সমাকলনকে আয়তন সমাকলনে রূপান্তর করে পাই। এইবার দেখো আমরা যদি এটাকে অনির্দিষ্ট আয়তন বিবেচনা করি, অর্থাৎ যে কোনো আয়তনের জন্য বিবেচনা করি, তাহলে আয়তন ইন্টিগ্রেশনটা উঠে যায়, তাহলে থাকে ডেল অফ বি দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে আমার ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের 2 নম্বর সমীকরণ। তো এই ক্লাস আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা ম্যাক্সওয়েলের যে বাকি 2টা সমীকরণ আছে সেটা প্রতিপাদন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে বিদায় হচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।